মায়ান প্রিয়তাকে নিয়ে গ্রামের দিকে রওনা হয়। ও একা থাকলে 10 জন ওর কাছে কোনো ব্যাপারই ছিল না, কিন্তু এখন ওর সঙ্গে প্রিয়তা আছে। মায়ান কিছুতেই প্রিয়তার জীবনের ঝুঁকি নেবে না, আর ওদের সবার হাতে ধারালো অস্ত্র। মায়ান ওদের সাথে লড়বে না, প্রিয়তাকে বাঁচাবে। তাই এখন বুদ্ধিমানের কাজ প্রিয়তাকে নিয়ে কোনো সেফ জায়গায় চলে যাওয়া। টিলাগুলোতে গিয়ে লোকজনের ভিড়ে মিশে গেল। তখন ওরা নিশ্চয়ই ওদের খুঁজে পাবে না, আর পেলেই বাকি গ্রামের মানুষজন সাহায্যে মায়ান সহজেই প্রিয়তার সেফটি দিতে পারবে। ঢালু জায়গা দিয়ে নামতেই ঝুলন্ত রাস্তা চোখে পড়ল। বেশি দৈর্ঘ্যের নয়, 10 ফুট মতো লম্বা হবে হয়তো, নিচে ঝোপঝাড়। সহজে পারাপার হওয়ার জন্য গ্রামবাসীরা এটা বানিয়েছে। আমার ভয় করছে। মায়ান প্রিয়তার হাতটা শক্ত করে ধরল। ওকে আশ্বস্ত করে বলে, আমি আসি তো, আচ্ছা আমি তোমার হাত ধরছি, তুমি আমার পেছন পেছন এসো। প্রিয়তা ভয়ে ভয়ে মায়ানের হাত চেপে ধরল। মায়ান ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে। ঝুলন্ত হাওয়ায় রাস্তা নড়াচড়া শুরু করলো। প্রিয়তার হাত পা কাঁপছে। আর একটু, এই তো পেয়ে গেছি। ভয় পেও না পাখি, আমি আসি তো। ওই তো পেয়েছি। আকস্মিক লোকগুলো চলে আসায় প্রিয়তা আতঙ্ক হয়ে মায়ানের হাত ছেড়ে দেয়। ততক্ষণে মায়ান রাস্তার অপর পাশে চলে গেছে। লোকগুলোর হুড়মুড়িয়ে একসঙ্গে উঠতেই কাঠের ঝুলন্ত রাস্তা ভেঙে নিচে পড়ে যায়। 2 জন লোক তৎক্ষণাৎ ঝোপের মধ্যে পড়ে যায়। বাকিগুলো ভয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায়। প্রিয়তার চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। রাস্তাটা ওর চোখের সামনেই ধীরে ধীরে গুড়িয়ে নিচে পড়ে যাচ্ছে। এই মুহূর্তে প্রিয়তার মাথা কাজ করছে না। মায়ান জোরে চিৎকার করে ওঠে, হাত বাড়িয়ে দিয়ে ডাকে, পাখি তোমার হাত দাও। প্রিয়তার দৃষ্টি রাস্তা ভেঙে যাওয়াতেই আটকে আছে। ওর হুঁশ নেই। প্রিয়তা পড়ে যেতেই মায়ান লাফিয়ে গিয়ে ধরল ওকে। রাস্তার অপর পাশের দড়িটুকু মায়ান হাত দিয়ে টেনে ধরে রেখেছে। প্রিয়তার জ্ঞান নেই। আতঙ্কে চিৎকার করার সময়টুকু পায়নি বেচারি। মায়ান অনেক কষ্টে প্রিয়তাকে নিয়ে উপরে উঠে আসে। ওকে মাটিতে শুয়ে দিয়ে গালে থাপ্পড় মেরে ডাকে, পাখি, এই পাখি, পাখি চোখ খোলো, দেখো তুমি ঠিক আছো, কিছু হয়নি এই পাখি। মায়ানের হাত পা কাঁপছে। এর আগে একবার যখন মা বাবার লাশ দেখল, তখন ছোট্ট মায়ানের সর্বাঙ্গ ভয়ে কেঁপে উঠেছিল। অসম্ভব রকমের কাঁপুনিতে ওকে হসপিটালাইজড করতে হয়েছে। আর আজকে আবার ওর হাত পা কাঁপছে। চোখ বেয়ে পানি গড়িয়ে প্রিয়তার চোখের ওপর পড়তেই প্রিয়তা পিটপিট করে তাকায়। ওর চোখ মেলে তাকানোতেই মায়ানের চক্ষু শীতল হয়ে এলো। ভয় ডর সব চলে গিয়ে সহসায় প্রিয়তাকে তুলে বুকে জড়িয়ে নিল। আবার ওর মুখটা আঁচলে ভরে গালে কপালে ঠোঁট চেপে চুমু খেল। প্রিয়তা ঘটনার আকস্মিকে কিছু বুঝে উঠতে পারল না। শুধু নিজেকে অক্ষত দেখে এতটুকু বুঝলো ও এখনো বেঁচে আছে। লোকগুলো এখনো ওদের পিছু ছাড়েনি, অন্য রাস্তা দিয়ে আসার চেষ্টা করছে। মায়ান তড়িঘড়ি করে উঠে প্রিয়তার হাত চেপে ধরে বলল, চলো জলদি। প্রিয়তা মায়ানের এক ডাকে উঠে ওর সঙ্গে চলতে শুরু করলো। অল্প একটু আসতেই ওরা লোকালয় পেয়ে যায়। মায়ান প্রিয়তাকে নিয়ে লোকালয়ের উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে গেল। দুজনেই বড় ক্লান্ত হয়ে গেছে। প্রিয়তা হাঁপাতে হাঁপাতে বলে, পানি, আমার প্রচুর তৃষ্ণা পেয়েছে। কেউ একজন ওদের দিকে এগিয়ে পানির পাত্র এগিয়ে দিলে প্রিয়তা না দেখেই পানি পান করে। মায়ান অবশ্য লোকটাকে দেখল। ষাটোর্ধ্ব পৌরা নারী, গায়ের চামড়া ঝুলে পড়েছে, চোখগুলো গর্তে ঢুকে পড়েছে যেন। বয়সের ভারে পিঠ কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। তোমরা কারা? আমরা ট্যুরিস্ট, পথ হারিয়ে চলে এসেছি, আমার সঙ্গে এসো। তোমরা অনেক ক্লান্ত, বিশ্রাম করা দরকার। মায়ান মহিলাটিকে অনুসরণ করে প্রিয়তাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ওদের ঠিক সামনে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। বেশ কিছু উপজাতি মুসলিম হয় এখানকার মেম্বার কুমারী ছেলেমেয়েদের গণবিবাহের আয়োজন করেছে। মহিলাটি ওদের দুজনকে নিয়ে মেম্বারের সামনে গেল। মেম্বার সাহেব, এই দুটোকে পেলাম, বলছি পথ হারিয়ে এসেছে। আমার তো মনে হয় কাহিনী অন্য। নিশ্চয়ই ছেলেমেয়ে দুটো খারাপ কাজ করতে আমাদের গ্রামে ঢুকেছে, এদের বিয়ে পড়িয়ে দিন। হোয়াট? আপনার মাথা ঠিক আছে? আর শুনুন, আমরা সত্যি বিপদে পড়ে এখানে এসেছি, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। সবাই ধরা পড়ার পর একই কথা বলে, আগে বলো মেয়েটা কে হয় তোমার?
নিশ্চয়ই বলবে বন্ধু হয়। না, আমরা রিলেটিভ। কেমন রিলেটিভ? মায়ান আমতা আমতা করতে লাগলো, বলল, এটাই যে প্রিয়তার বান্ধবীর সাথে মায়ানের বন্ধুর বিয়ে হয়েছে। স্যার, এটা বললে ওরা মানবে? আর এটা কি বলার মতো সম্পর্ক হলো? তাহলে কি বলবে? এটাই যে মায়ান এই মেয়েটাকে ভালোবাসে, ভীষণ ভীষণ ভালোবাসে। তারপর এরা মায়ানের পবিত্র ভালোবাসায় কলঙ্ক লেপে দিক। না, এটা মায়ান চায় না। প্রিয়তা ভীতু চোখে তাকিয়ে মায়ানের পিঠের পিছনে লুকিয়েছে। মেম্বারের চোখের ইশারায় একদল ছেলে এসে মায়ানকে ধরে নিয়ে গেল। প্রিয়তা চিল্লিয়ে বলে, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলতে বলতে আরেক দল মহিলা এসে প্রিয়তাকে সঙ্গে করে নিয়ে যায়। মায়ান গায়ের বল দেখিয়ে সবকটাকে ধরাশায়ী করে বেরিয়ে আসতে দেখেই প্রিয়তাকে কয়েকজন মেয়ে কনের সাজে সাজিয়ে বিয়ের মঞ্চে নিয়ে এসেছে। এসব কি হচ্ছে? চরম রাগ নিয়ে জিজ্ঞেস করে মায়ান। মেম্বার শীতল কণ্ঠে জবাব দেয়, বিয়ে পড়ানো হবে তোমাদের। কি? বেশি কথা না বাড়িয়ে চুপচাপ তৈরি হয়ে এসো, যাও। মায়ান কিছু বলতে গিয়েও বলল না। ওর কাছে লোভনীয় অফার এসেছে। এই সুযোগে বিয়েটা হয়ে গেলে পিহু কেন কারোরই সাধ্য নেই মায়ান প্রিয়তাকে আলাদা করার। কিন্তু প্রিয়তার কোনো প্রেমিক নেই, যদি থাকে তাহলে তার নাম মায়ান রেজা। প্রিয়তার মতো মেয়ে বুক ফেটে মরে গেলেও কখনো মায়ানকে ভালোবাসি বলবে না। তাই এটাই মোক্ষম সুযোগ। এই সুযোগে বিয়েটা সেরে ফেলা যাক। বিয়ে হচ্ছে আল্লাহর রহমত, ভালোবাসা যা হবার বিয়ের পরেই হবে। এতক্ষণ বিয়ের না করার জন্য মারপিট করলেও হুট করে মায়ানের মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। ও এক এক করে মাটিতে লুটিয়ে থাকা লোকেদের টেনে তোলে, হাত দিয়ে গা ঝেড়ে পরিষ্কার করে দুঃখিত হয়ে বলে, আগেই বলতি তোরা আমার বিয়ের বরযাত্রী, তাহলে কি আমি তোদের মারতাম? শোন, ভালো করে সাজিয়ে দিবি। প্রথমবার বিয়ে করছি, ছবি খারাপ আসলে কিন্তু একটাকেও ছাড়ব না। এই ছবি আমার ভবিষ্যৎ প্রজন্ম দেখবে আর আফসোস করবে। মায়ানের পাগলামি কথাবার্তা শুনে লোকগুলো ভয় পেয়েছে। মায়ান ওদের দেখে গরম চোখে তাকিয়ে বলে, কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? বিয়ে শেষ হলে সাজাতে আসবি। জলদি কর, আমার পাখি আমার জন্য অপেক্ষা করছে। নেহাত এই লোককে ভূতে ধরেছে ভেবেই লোকগুলো ভয়ে দূরে সরে গেল। মায়ানের এখন চরম বিরক্ত লাগছে। যখন বিয়ে করতে চাইছিল না তখন তো হেভি জোর করছিল, আর এখন বিয়ে করতে চাইছে জন্য ভয়ে দূরে পালাচ্ছে। মায়ের নিজে নিজে বিয়ের সাজতে লাগলো। আফসোস করে বলে, কি কপাল তোর মায়ান রেজা, নিজের বিয়ের সাজটাও নিজেকেই সাজতে হচ্ছে। আজ যদি বউটা তোর জন্য অপেক্ষা না করত, নির্ঘাত তুই এক গ্লাস পানিতে ডুবে মরে যেতি। মায়ান নিজে নিজেই পরিপাটি হয়ে সাজলো। লাল খয়েরি পাঞ্জাবি, মাথায় খুলের শেহরাত দেওয়া পাগড়ি, পায়ে জুতো। মেম্বার সাহেব বেশ জমকালো আয়োজনই করেছেন, আর করবেন নাই বা কেন? এদের ভোটেই তো ওনার যত ফুটানি। প্রিয়তা নিঃশব্দে কান্না করছে। মাথায় এক হাত লম্বা ঘোমটা থাকায় মুখটা ভালো করে দেখা না গেলেও বারবার নাক টাকা আর ফোপানোর শব্দে সমস্ত শরীর থেমে থেমে কেঁপে কেঁপে উঠছে। মায়ান ওর পাশে বসতে প্রিয়তা চমকে উঠে ওর দিকে ফিরে তাকায়। মায়ান প্রিয়তার হাতটা হাতের ভাঁজে নিতেই প্রিয়তা হেসকি তুলে বলে, চলুন না পালিয়ে যাই। এরা আমাদের সাথে কি করতে চলেছে, এটা অন্যায়। মায়ানের মধ্যে এখন অপরাধবোধ কাজ করছে। সত্যি তো এভাবে বিয়ে করাটা কি বিয়ে বলে? মায়ান উঠতে চাইলে কিন্তু আশেপাশে ওই গুন্ডাদের দেখে বসে গেল। ফিস ফিস করে ওরে বলে, ওরা এদিকে আছে, এখন তো গ্রামবাসীও আমাদের সাহায্য করবে না, এখন উপায়, বিয়ে করতে হবে। প্রিয়তা চমকে ওঠে। ও এখনও বুঝে উঠতে পারেনি মায়ানের প্রতি ওর ফিলিংসটা ঠিক কি বলে, ভালোবাসা নাকি নিছকি মোহ। তার আগেই এই আকস্মিক বিয়ে প্রিয়তা কিছুতে মানতে পারছে না। পরিবারের আদর্শ মেয়েও, মা বাবা পিহু এদের না জানিয়ে ও কিছুতে জীবনের এত বড় সিদ্ধান্ত একা নিতে পারবে না। আমি পারবো না, মায়ান হয়তো ওর অবস্থা বুঝলো। ওর নরম গলায় বলে, ওই ঘটনা আমরা এখান থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভুলে যাব। আর হ্যাঁ, আমরা কোনো অন্যায় করছি না, বরং আমাদের সাথে অন্যায় করা হচ্ছে। আমি কিছুতেই হোক সিদ্ধান্ত নিয়ে তোমার জীবনকে ঝুঁকিতে ফেলতে পারবো না। তার চেয়ে বরং বিয়েটা করে নাও, পুতুল খেলা মনে করে হলেও শান্ত থাকো প্লিজ। প্রিয়তার অধৈর্য লাগছে, আবার মায়ানের কথা ঠিক। এইভাবে নেয়া যে কোনো হটকারী সিদ্ধান্ত ওদের প্রাণনাশের কারণ হতে পারে। তাই প্রিয়তা দমে গেল, চুপচাপ বসে রইল। গণহারে বিয়ে পড়ানো হলে
মায়ানদের মোহর রাখা হলো 1 পয়সা। প্রিয়তার সেসবে মন নেই। ও একটু আগে কবুল বলেছে। 3 কবুল পরে মায়ানের জীবনের সঙ্গে নিজেকে চিরজীবনের জন্য বেঁধে ফেলেছে। কবুল বলার সঙ্গে সঙ্গে মেয়েটা ফুপিয়ে কেঁদে ওঠে। শব্দ আটকাতে মুখে হাত চাপা দিয়ে ফোঁপাতে লাগলো। ওর জীবনের এমন একটা সময়, অথচ ওর পরিবার, বোন কেউ ওর পাশে নেই, কেউ না। 1 পয়সা, বিয়ে কি মজা করার জিনিস? মজা কেন হবে? লাখ টাকা দেনমোহর করলে আমি যে কোনো সময় আমার বউকে ডিভোর্স দিতে পারি। দ্বন্দ্ব কলহল লাগলেই যে যার মতো আলাদা হতে চাইব। এর চেয়ে ভালো দেনমোহর 1 লক্ষ 1 পয়সা রাখলাম। বর্তমান সময়ে লাইট মেরে খুঁজলেও 1 পয়সা পাওয়া যাবে না। আর আমি জীবনে বউকে ডিভোর্স দিতে চাই না। ভবিষ্যৎ শালীর চিন্তায় এই পরিকল্পনা না। আপনারা তো কাবিননামাও দিচ্ছেন, ওখানে লিখুন আমি আমার বউকে ডিভোর্স দিলে তাকে আমার 1 লক্ষ 1 পয়সা দিতে হবে। 1 পয়সা কম হলে ডিভোর্স গ্রহণযোগ্য হবে না। আবার আমার বউ আমাকে ডিভোর্স দিতে চাইলে তাকে সবার আগে 1 পয়সা জরিমানা দিতে হবে, নয়তো ডিভোর্স হবে না। লিখুন, জলদি লিখুন। উপস্থিত সবাই মায়ানের আতরাঙ্গি কারবারে তাক লেগে গেছে। কাজীর আর কি, মায়ানের কথা মতো লেখাগুলো কাবিননামায় তুলে দিল। পিহুর কথা চিন্তা করে মায়ান কুটিল হাসল। শালিরে শালি, এরকম একখানা দুলাভাই পাইলি যারে সারা জীবন মনে রাখবি। প্রিয়তা বিছানায় পাশ ফিরে শুয়ে মিহি সুরে কান্না করছে। বিষয়টা মায়ানের একদম ভালো লাগলো না। আগে হলে বিষয়টা আলাদা ছিল, কিন্তু এখন প্রিয়তা ওর বউ, নতুন বউ যদি বাসর রাতে প্যাপা করে কাঁদতে লাগে, বিষয়টা খুবই বিশ্রী লাগে। রাতে ওরা খাবার দিয়ে গেছে, সেগুলো সব পাশেই অনাদরে অবহেলায় পড়ে আছে। মায়ান প্রিয়তার বিপরীত পাশে বসে গলা খাকারি দিয়ে প্রিয়তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। মায়ানের উপস্থিতি টের পেতেই প্রিয়তা তড়িঘড়ি করে চোখ মুছে নেয়। আমরা সেই সকালে বের হয়েছি, এরপর আর তোমার কিছু খাওয়া হয়নি, উঠে খাবার খেয়ে নাও, ভালো লাগছে না। মায়ান দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি তুমি এই অনাকাঙ্ক্ষিত বিয়েটা নিয়ে মোটেও খুশি নন। আমি তো তোমাকে বলেছি, আমি তোমাকে জোর করছি না। তুমি সময় নাও, নিজের মতো থাকো। আমরা একবার এখান থেকে বের হই, তারপর তুমি যা বলবে তাই হবে। এবার তো একটু শান্ত হও, ওঠো, খাবার খেয়ে নাও। না খাওয়ায় আর অনবরত কান্না করায় প্রিয়তার শরীর দুর্বল হয়ে পড়েছে। প্রচণ্ড ক্ষুধা লাগায় ও জোর করে উঠে বসতে চাইলে পড়ে যেতেই মায়ান ওকে ধরে ফেলল। ঠিক আছো? দেখছো না খেয়ে একদিনেই কেমন দুর্বল হয়ে পড়েছ। এখন কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নাও। মায়ান প্রিয়তাকে খাবার এগিয়ে দিল। মুরগির মাংস, ডাল, ডিম, আলু ভাজি আর গ্লাস ভর্তি দুধ নিয়ে গেছে। 2টো মিষ্টি পান আর কিছু ফলমূলও রাখা আছে। আয়োজন মন্দ না। প্রিয়তা মায়ানের দিকে চোখ ছোট ছোট করে তাকায়। কি, আপনিও তো সারাদিন না খেয়ে আছেন, কিন্তু প্লেট তো একটা, তোমার অসুবিধা হবে না তো? প্রিয়তা মাথা নেড়ে না বলে। মায়ান খুশি হয়ে হাত ধুয়ে খেতে শুরু করলো। খেতে খেতে বলে, শুনেছি এটো খেলে ভালোবাসা বাড়ে, তাহলে 1 প্লেটে খেলে কি হয়? প্রিয়তা তরাক চোখে মায়ানের দিকে তাকালে মায়ান হেসে বলে, মজা করছিলাম। দুজনে খাওয়া শেষ করলে মায়ান প্রিয়তাকে দুধের গ্লাস এগিয়ে দেয়। এটা মনে হয় আপনার জন্য। মায়ান বিড়বিড় করে বলে, যে জন্য দিয়ে গেছে সেই কাজ হলে তবে তো এটা আমার কাজে লাগবে। প্রকাশ্যে বলে, তুমি দুর্বল, তোমার খাওয়া উচিত। মায়ান এক প্রকার জোর করেই প্রিয়তাকে দুধটুকু খাইয়ে দিল। নিজে একটা পান তুলে মুখে দিতেই ওর ভীষণ ভালো লাগলো। সব কিছুর মধ্যে এই পানটাই বেস্ট, এমন পান আমি জিন্দেগিতে খাইনি। প্রিয়তা উৎসুক হয়ে বলে, তাই? তাহলে আমাকেও একটা দিন। তুমি পান খেয়ে কী করবে? আমার ভাগেরটাও তো দিয়েছে, দিন আমাকে। দুধ খেয়ে গা গুলাচ্ছে, একটু পান চিবাই। নাও, বউ প্রথমবার কিছু আবদার করছে, না দিয়ে কি পারি? প্রিয়তা টেরা চোখে মায়ানকে দেখে পান মুখে নিল। সত্যি এরকম পান প্রিয়তা কখনো খায়নি। এরা পানে কি যে মশলা দিয়েছে। দুজন একইভাবে আর কিছুক্ষণ বসে থাকলো। রাত গভীর হলো, সময়টা বোধ হয় 12টা সুই হবে। মায়ান প্রিয়তা 2 পাশে মুখোমুখি হয়ে বসে আছে। আকস্মিক প্রিয়তা হি হি করে হেসে উঠল। মায়ান মাতাল চোখে ওর দিকে তাকায়, জড়িয়ে আসা গলা শুধায়, এই পাখি বউ, পাখি পাগল হয়ে গেলে নাকি? হাসছো কেন? তাহলে কি কাঁদবো? হা হা হা, কান্না করাই তো উচিত, আমার বিয়ে হয়ে গেছে। প্রিয়তা এবার হাসা ছেড়ে কান্না করতে লাগলো। মায়ানের সদ্য বিয়ে করা বউ ওর চোখের সামনে ঠোঁট ফুলিয়ে কান্না করছে। ব্যাপারটা মোটেও মায়ানের সহ্য হলো না।
ও আদুরে গলায় ডাকে, বউ, বউ পাখি, বাবু, আমার সোনা, কাঁদে না। ও আসো, আদর করে দেই। আমার বউ পাখি কাঁদছে কেন? প্রিয়তা কাঁদতে কাঁদতে উত্তর দেয়, আমার কত শখ ছিল আমার বিয়ে ধুমধাম করে হবে, আমার বর পঙ্খিরাজ ঘোড়ায় করে আসবে, আমাকে তার ঘোড়ায় নিয়ে আকাশে উড়ে যাবে। তার হলো না। এই ব্যাপার তুমি কোনো চিন্তা করো না। আসলে কি বলতো, আমি পঙ্খিরাজ ঘোড়া নিয়ে আসছিলাম, মাঝ রাস্তায় ঘোড়ার তেল ফুরিয়ে গেল। কি বিশ্রী কাণ্ড ভাবো। প্রিয়তা কান্না আচমকাই থেমে গেল। মায়ানের কথা সে বিশ্বাস করেছে, আবার অবাকও হয়েছে। এরপর আপনি কি করলেন? কি আর করব, একটা লোককে ধরে বললাম, ভাই, আমার বউ আমার জন্য অপেক্ষা করছে, আমার ঘোড়ার তেল ফুরিয়ে গেছে, আপনি একটু হাওয়া ভরে দিন তো। লোকটা দিল? হ্যাঁ, লোকটা নদী থেকে হাওয়া তুলে এনে ভরে দিল। এরপরই তো আমি তোমার কাছে এলাম, কিন্তু এসে দেখি তুমি মুখ ঘুরিয়ে বসে আছো। আমার আর বউয়ের ঘোমটা তুলে মুখ দেখা হলো না। প্রিয়তার মায়ানের ওপরে অনেক দয়া হলো। চট করে লাফিয়ে উঠে বলে, আপনি দরজায় দাঁড়ান, আমি এক্ষুনি ঘোমটা দিয়ে বসছি, তারপর আপনি এসে আমার মুখ দেখবেন। সত্যি? হুম। প্রিয়তা মাথা উপর নিচ করে মায়ান খুশি মনে দরজায় গিয়ে দাঁড়ায়। প্রিয়তা পা দুটো একত্রে করে এক হাত ঘোড়াটা দিয়ে ঘোমটা দিয়ে মুখ ঢেকে দুই হাত হাঁটুর উপরে রাখে। মায়ান ডেকে বলে, এবার আসুন। মায়ান তিরিং বিরিং করতে করতে খাটের উপরে লাফিয়ে বসে। প্রিয়তার দিকে এগিয়ে এসে মুখ থেকে ঘোমটা তুলতে প্রিয়তা বলে ওঠে, ট্যান ট্যানা, দেখুন আমাকে কেমন লাগে। প্রিয়তা চোখ টেরা করে মায়ানের দিকে তাকিয়ে আছে। মায়ান মুগ্ধ হয়ে তার টেরা বউকে দেখছে। তোমার চেয়ে সুন্দরী রমণী মায়ান রেজার পৃথিবীতে দুটো দেখেনি। এত বড় মিথ্যে শোনার পর প্রিয়তা দুম করে মায়ানের বুকে কিল বসিয়ে দিল। মায়ান ব্যথা পেয়ে আর্তনাদ করলে প্রিয়তা বলে ওঠে, মিথ্যা বলার আর জায়গা পান না, তাই না? আমি আর আমার বোন তো একই রকম। মায়ান ভুল জায়গায় ভুল বাক্য বলে ফেলায় আফসোস করলো। প্রিয়তা আবারও নাক টেনে কেঁদে বলে, বিহু জানলে কি হবে? আব্বু আম্মু আমাকে কত বিশ্বাস করে, এখন যদি ওরা জানে আমি না জানি আপনাকে বিয়ে করে ফেলেছি তখন? মায়ান প্রিয়তার চোখ থেকে পানি মুছে দিয়ে বলে, কিছু হবে না, আমি সবাইকে মানিয়ে নেব। সত্যি বলছেন তো? একদম। দুজন কিছুক্ষণ বসে থাকার পর প্রিয়তা প্রশ্ন করে, এখন আমরা কি করব? মানুষ বাসরাতে যা করে তাই কি করে? খাট ভাঙে, চলো খাট ভাঙি। প্রিয়তা ফিসফিস করে বলে, সকালে এরা আমাদের মারবে। মায়ানও ফিসফিস করে বলে, কিছু বলবে না, তার আগে আমরা পালিয়ে যাব, এখন চলো কাজে লেগে পড়ি। অতঃপর দুজনে হাত ধরাধরি করে খাটের উপর উঠে দাঁড়ায়। মায়ান কাউন্ট করে, রেডি, 1 2 3, লাফাও। দুজনে একসাথে খাটের উপরে লাফাচ্ছে। কিছু বুনো ফুল দিয়ে ওদের বাসর সাজানো হয়েছিল। প্রিয়তা ফুলগুলো তুলে নিয়ে মায়ানের দিকে ছুঁড়ে দেয়। দুজনে বেশ মজা করছে। বেশ কিছুক্ষণ লাফানোর পরেও যখন খাট ভাঙল না, প্রিয়তা দুঃখী মুখ করে বলে, কই, খাট তো ভাঙল না। মায়ান একটু চিন্তা করে বলে, মনে হয় কাকুলি ফার্নিচার নয়তো ফেভিকল দিয়ে খাটের কাঠ জোড়া দিয়েছে। এখন উপায়, চলো বাদ দিয়ে ঘুমিয়ে পড়ি, আমার ভীষণ ঘুম পাচ্ছে। প্রিয়তা হাই তুলতে তুলতে বলে, আমারও। দুজনে মুখোমুখি হয়ে ঘুমোতে গেলে সমাত্রই খাটটা শব্দ করে ভেঙে যায়। প্রিয়তা উল্লাস করে বলে, ইয়ে, খাট ভেঙেছে। কিন্তু মায়ানের মুখে কোনো কথা নেই। প্রিয়তার বুকের ওপরেই পড়েছে। ওর চঞ্চলতা, হাসি, এলোকেশ মায়ানকে এলোমেলো করে দিল। হাত বাড়িয়ে প্রিয়তার গালে হাত ছুঁয়ে দিতে প্রিয়তার দৃষ্টি স্থির হলো। ও শান্ত চোখে মায়ানের দিকে তাকিয়ে আছে। মায়ান প্রিয়তার কপালে আঙুল স্লাইড করে ঠোঁটের এসে সামনে। ওর গলা শুকে আসছে, বারবার শুকনো ঢোক গিলছে। অ্যাডামস আপেলের ওঠানামা দৃষ্টিগোচর হতেই প্রিয়তা শুধায়, আপনার কি পিপাসা পেয়েছে, পানি দেই? প্রিয়তা উঠতে লাগলে মায়ান ওর মাথাটা টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে। ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমি বহুদিনে তৃষ্ণার্ত, এমনি পানিতে আমার তৃষ্ণা মিটবে না, তাহলে কিসে মিটবে এই তৃষ্ণা? তোমার ওষ্ঠে আটকে আছে আমার প্রাণ, আমাকে বাঁচিয়ে নাও তোমার ঠোঁটের ছোঁয়ায়। তা কিভাবে আমি শিখে দিচ্ছি বলে প্রিয়তাকে ঘুরিয়ে নিচে ফেলে দিয়ে ওর উপরে ঝুঁকে যায়। কাঁধে একপাশে হাত ঠেস দিয়ে অন্য হাতটা প্রিয়তার গলায় ডুবিয়ে দিয়ে মুখটা টেনে এনে সহসা অধর চুম্বনে লিপ্ত হয়। প্রিয়তার মাথা কয়েক ইঞ্চি শূন্যে থাকায় ব্যালেন্স রাখতে মায়ানের কাঁধ আঁকড়ে ধরে। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, সাথে বজ্রপাতও হচ্ছে।
থেমে থেমে আকাশে বিদ্যুৎ চমকে আলোকিত হচ্ছে। মায়ান উঠে গিয়ে মোমবাতি জ্বালিয়ে দিল। প্রিয়তা জানালার পাশে দাঁড়িয়ে আছে। গায়ে বাইরের থেকে আসা বৃষ্টির পানি পড়ছে। দমকা হাওয়ায় প্রিয়তার এলো কেশ আর শাড়ির আঁচল উঠছে। মায়ান ওর ঠিক পেছনে এগিয়ে এসে শাড়ির ভাঁজে হাত ঢুকে পেটে হাত রাখল। প্রিয়তা কেঁপে উঠতে মায়ান ওকে ঠেলে নিজের কাছে নিয়ে আসে। কাঁধে গাঢ় করে চুমু খেতে আবেশে প্রিয়তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসে। মায়ান একটানে ওকে ঘুরিয়ে মুখোমুখি করে। প্রিয়তা মাথা নত করে আছে। মায়ান তর্জনী দিয়ে ওর থুতনি উঁচু করে ডাকে, বউ পাখি, বউ কথা কও। প্রিয়তা আকস্মিক মায়ানকে জড়িয়ে ধরে মোহিত গলায় বলে, ভালোবাসি ভালোবাসি, আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসি। মায়ান ঠোঁট প্রশস্ত করে হেসে প্রিয়তার কোমর জড়িয়ে ধরে শূন্যে তুলে নেয়। প্রত্যুত্তরে বলে, আমিও যে তোমাকে অনেক বেশি ভালোবাসি বউ পাখি। কখনো বলেননি তো? বলতে চেয়েছিলাম, এই ট্যুরে বলা হয়নি। আপনি আমাকে প্রপোজও করেননি, এখন করছি। মায়ান প্রিয়তাকে দাঁড় করিয়ে দিয়ে ওর সামনে হাঁটু মুড়ে বসে। পকেট থেকে রিংটা বের করে প্রিয়তার দিকে এগিয়ে দিয়ে বলে, তুমি কি আমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করবে? তোমার হাজব্যান্ড হওয়ার পুরোপুরি অধিকার দেবে? আমার শূন্য জীবনে আমি তোমাকে পূর্ণতা হিসেবে পেতে চাই পাখি। আই লাভ ইউ, আই নিড ইউ। রিংটাও প্রিয়তাকে প্রপোজ করার জন্যই নিয়ে এসেছিল। আজকের দিনটাকে বেছে নিয়েছিল, কিন্তু তার আগেই হুট করে বিয়েটা হয়ে গেল। প্রিয়তা আবেগে আপ্লুত হয়ে অ্যাকসেপ্ট করতে মায়ান ওর আঙ্গুলে রিংটা পরিয়ে দেয়। সোনার আঙ্গুরিতে সুন্দর করে ছোট্ট অক্ষরে এম লেখা আছে। এম ফর মায়ান, মায়ান রেজা। মায়ান গা ঝেড়ে উঠে বলে, চলো এবার ভাঙা খাটে বাসরটা সেরে নেওয়া যাক। লোকে বাসর করে খাট ভাঙে, আমরা না হয় ভাঙা খাটে বাসর করলাম। বলতে বলতে প্রিয়তাকে কোলে তুলে নিয়ে বিছানামুখী হয়। প্রিয়তা ছোট্ট আদুরে বিড়াল ছানার ন্যায় মায়ানের গায়ের সাথে লেপ্টে আছে। মায়ান সামনের দিকে এগিয়ে যেতে যেতে প্রিয়তার গালে কপালে অনবরত চুমু খেতে লাগলো। প্রিয়তা লজ্জায় হাত দিয়ে মুখ ঢাকলে মায়ানোর হাতের উপরে আরও গাঢ় করে চুমু এঁকে দেয়। প্রিয়তার সুরসুরি লাগায় খিলখিল করে হেসে ওঠে। ওরা সিলেট থেকে ফিরে এসেছে আজ 3 দিন হতে চলল। মায়ান বিষয়টা হ্যান্ডেল করায় কেউ ওদের তেমন প্রশ্ন করেনি, শুধু বলেছিল রাস্তা হারিয়ে গ্রামে চলে গিয়েছিল। প্রিয়তা পুরোটা সময় চুপচাপ থেকেছে, অবশ্য তার গুরুতর কারণও আছে। সকালে যখন ওর ঘুম ভাঙে নিজেকে এলোমেলো অবস্থায় মায়ানের এতটা কাছে দেখে ওর মাথায় বাস পড়ে প্রথমে অ্যাক্সিডেন্টলি বিয়ে, আর এখন অযাচিতভাবে সম্পর্কের জল গড়িয়ে সীমানা পেরিয়ে যাওয়া। প্রিয়তার নিজেকে পাগল পাগল লাগছিল। মায়ান নিজে অবাক হয়েছে, নিশ্চয়ই পানি কিছু ছিল। হুঁশ ফিরতে লোকগুলোকে গালি দিতে বাকি রাখল না। এই জন্য যে ওদের জন্য বেচারা বাসরটা উপভোগ করতে পারেনি। মেজাজ খারাপ হলো ওর, কিন্তু প্রিয়তার থমথমে মুখটা দেখে কিছু বলতে পারেনি। প্রিয়তা কোনো কিছু না বলে চুপচাপ তৈরি হয়ে বেরিয়ে আসে। মায়ান বুঝল প্রিয়তার মনে বিষয়টা অনেক বেশি প্রভাব বিস্তার করেছে, তাই তো বাসেও চুপচাপ বসেছিল। ব্যাস, তারপর থেকে টানা 3 দিন মায়ানের সাথে প্রিয়তার কোনো যোগাযোগ হয়নি। মায়ানের অস্থির অস্থির লাগছে। মফিজটাও হানিমুন থেকে ফেরেনি। ও থাকলে তবু মনটা হালকা করা যেত। যদিও মায়ান নিশ্চিত এত বড় খবরটা শুনে মফিজের হার্ট অ্যাটাক হয়ে যেত। আর শুধু ও কেন, পিহু এটা জানলে মায়ানকে যে কি করবে সে আতঙ্ক রয়েছে। মানুষ বউয়ের বড় ভাইকে ভয় পায়, আর মায়ান ভয় পায় বউয়ের বোনকে। ট্যুর থেকে ফিরে প্রিয়তা চুপচাপ হয়ে গেছে। আগের থেকে বেশি পিহু ওকে কল করে না পেয়ে চিন্তায় প্রায় পাগল প্রায়। পরে প্রিয়তা এটা ওটা বলে বিষয়টা ঢেকে দিয়েছে। ওসব নিয়ে আর কথা বলতে ইচ্ছে করছে না ওর। ভার্সিটিতে যাবি না? ভালো লাগছে না, তুই যা। পিহু চিন্তিত হয়ে বোনের পাশে বসে, কপালে হাত ছুঁয়ে জ্বর এসেছে কিনা চেক করে। কি করছিস? তুই ঠিক আছিস আপু? ট্যুর থেকে ফেরার পর থেকে তোকে অন্যরকম লাগছে। তনিমাও তো কিছু বলল না? কি হয়েছে? কেউ কিছু বলেছে? না তো, আসলে আমার বাড়ি যেতে ইচ্ছে করছে। অনেক দিন হলো আম্মু আব্বুকে দেখিনি। এই সপ্তাহে তো আমরা যাচ্ছি। কবে যাব আমরা? সামনের বুধবার। ও, তাহলে তো বেশি দিন নেই, মোটে 2 দিন আছে। আমি গোছগাছ করে নেই, তুই ভার্সিটিতে যা। আচ্ছা, তোর যা ভালো লাগে কর। প্রিয়তাকে খুঁজতে মায়ান ভার্সিটিতে এসেছে। রাস্তায় পিহুকে দেখে ডাক দিলেই, শালি শুনে যাও, তোমার বোন কোথায় বলে যাও। মায়ান বেশ মিলিয়ে মিলিয়ে কথাগুলো বলল। পিহু পেছন ফিরে বাঁকা চোখে ওকে দেখে না দেখার ভান করে
গেট হয়ে ভার্সিটির ভেতরে ঢুকে পড়ে। মায়ের ঠোঁট উল্টে ওর পিছু নেয়। এই শালি, দেব কিন্তু গালি। কথা শুনছো না কেন? দেখছো না আমি তোমাকে ইগনোর করছি, লজ্জা করে না? তারপরও আমার পিছু নিয়েছ। লজ্জা সেটা আবার কি জিনিস? খায় না মাথায় দেয়। মায়ান অবাক হওয়ার ভঙ্গিতে বলে। পিহু বিরক্ত হয়ে থেমে গেল। মায়ানের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা তোমার? ভার্সিটি ছেড়েছ, এবার আমার পিছু ছাড়ো। আমি আবার কবে তোমার পিছু নিলাম? নিজেকে কি তুমি রানী মহারানী মনে করো নাকি? ভুলে যেও না, তোর সে দেখতে ভালো তোর বড় বোন। তারে থুয়ে তোরে আমি জীবনও দেব না এই মন। তোর সে দেখতে ভালো তোর বড় বোন। পিহু গাল ফুলাচ্ছে। আচ্ছা, অপমান তো। না আমার বোনকে পাবে না, আর না আমাকে। চলো রাস্তা কাটো, নয়তো কুকুর দিয়ে পেছন কাটিয়ে নেব। বললেই হলো। আগে বলো আমার পাখি কোথায়? ভার্সিটিতে আসেনি। তোমাকে কেন বলবো? কে হও তুমি? মায়ান বিড়বিড় করে বলে। কে হয় বললে এখনই ভূমিকম্প সৃষ্টি হবে শালি। ও কথা তো বলা যাবে না। তোমার দুলাভাই লাগি শালি। লাইট মেরে খুঁজলেও তো এমন দুলাভাই পাবে না। সৎপাত্র হাতছাড়া হয়ে যাক, তার আগে বোনের বিয়েটা আমার সাথে দিয়ে দাও। তোমার সঙ্গে বিয়ে দেওয়ার থেকে ভালো বোনকে বিয়েই দেব না। দেখাই যাবে, দেখে নাও, যাও। পিহু চলে গেলে মায়ান আবারও প্রিয়তার ফোনে কল দিল। ফলাফল শূন্য। ফোন রাখতেই টুং করে মেসেজ এলো। মায়ান বিরক্তি মাখা চোখে মেসেজ সিন করলো। আবার একই মেসেজ, হার্ট শেপ ইমোজি আর আই লাভ ইউ লেখা। গত কয়েকদিন যাবত কেউ মায়ানকে হার্ট শেপ ইমোজি আর আই লাভ ইউ লিখে লিখে তটস্থ করে ফেলেছে। হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুক পোস্ট কোনো কিছু বাদ রাখেনি। মায়ান খোঁজ লাগিয়েছে নীলা নামের একটা মেয়ে। মায়ান মেয়েটাকে সব জায়গা থেকে ব্লক করেছে, তবুও নিস্তার নেই। ঠিক কোনো না কোনো মাধ্যমে মায়ানকে বিরক্ত করেই চলেছে। হুট করে নীলার নম্বর থেকে কল এলো। ফোন বাজতেই পেছন থেকে কেউ আবেগে আপ্লুত হয়ে চিৎকার করে ওঠে। ও এম এ মায়ান স্যার, আমি তো ভাবতেই পারিনি তোমাকে এখানে পেয়ে যাব। আল্লাহ, আমি মনে হয় খুশির চোটে পাগলি হয়ে যাব। মায়ান ভুরুকুচকে ঘুরে তাকাতে দেখে নীলা নামের মেয়েটা। ফেসবুকে নীলার ছবি দেখেছিল, তাই চিনতে একটু অসুবিধা হয়নি। নীলা তখনও ড্যাব ড্যাব করে মায়ানের দিকে তাকিয়ে আছে। মায়ানের এই প্রথম অস্বস্তি ফিল হচ্ছে। এই মেয়ে, তুমি এতদিন আমাকে বিরক্ত করেছিলে। কে তুমি? হ্যাঁ, আমি স্যার নীলা। প্রথমে তো স্যার ডাকছো, তার ওপর তুমি বলছো কেন? পিহু তো তোমাকে তুমি ডাকে, ও ডাকলে আমি কেন নয়? পিহু শালিকে চেনো তুমি? চিনব না কেন? ওই তো আমাকে তোমার নাম্বার জোগাড় করে দিয়েছে। তোমাকে লাস্ট যেদিন ক্লাসে দেখলাম, প্রথম দেখায় আমি ফিদা হয়ে গেছি। আই এম ইন লাভ। হোয়াট রাবিশ! আমি বিবাহিত, তুমি কি তা জানো? নীলা মায়ানের কথায় ফিক করে হেসে দিল। হাসছো কেন? তুমি মিথ্যে বলছো তাই না? পিহু আমাকে বলেছে সব। আমি তোমার বিষয়ে সব জানি। তুমি সিঙ্গেল। আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করার ভয়ে মিথ্যে বলছো। শালিটা কই? আচ্ছা, ফাঁসানো ফাঁসিয়েছে তো। দেখো নীলা, আমার সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে। কি কপাল আমার, বিয়ের কথা এমন কাউকে আগে জানাতে হচ্ছে যাকে আমি চিনি না। আমি বিশ্বাস করি না। না করলে নাই, তাহলে তোমার বউকে দেখাও। পিহু কুটিল হেসে মায়ানের দিকে আসছিল। মায়ান কীভাবে যেন পিহুকে দেখে বলে, ওইটা আমার গার্লফ্রেন্ড। আসলে ঝগড়া হয়েছে তো, তাই তোমাকে মিথ্যে বলছে। আর আমরা জলদি ঝগড়া মিটিয়ে বিয়ে করে নেব। অসম্ভব। পিহু কিভাবে তোমার গার্লফ্রেন্ড হতে পারে? কি ব্যাপার নীলা? অবশেষে তার দেখা পেলে? বিয়ের প্রথম কাট কিন্তু আমারই চাই, বলে হাসলো পিহু। মায়ান দাঁতে দাঁত চেপে চাপা গলায় বলে, এই শালি, এই মেয়েটাকে তুমি আমার পেছনে কেন লাগিয়েছ? পিহু শয়তানি হাসি দিয়ে বলে, আমার বোনের সাথে প্রেম করার স্বাদ যেন এ জন্মেও না করো, সেই জন্য পার্মানেন্ট ব্যবস্থা করেছি। নীলা যা চিপকুমে, বিশ্বাস করো তোমার জীবনটা ফেবিকল দিয়ে ওর সাথে আটকে রাখবে, চাইলেও ছাড়াতে পারবে না। বোনের সংসারে আগুন দেয়া শালি আমি এই প্রথম দেখলাম। সে যেই হোক, আমি বলেছি তুমি আমার গার্লফ্রেন্ড হও। এখন আমার কথায় সায় দিয়ে ওকে এটা বলো। অসম্ভব। আমি তোমার গার্লফ্রেন্ড হলাম কোন জন্মে? কোনো জন্মেই না, তার কোনো চান্স নেই। তুমি আমার গলায় এই আপদ ঝুলিয়েছ, এখন তুমি আমাকে বাঁচাবে। অসম্ভব শালি, প্লিজ নো। পিহু বুকে হাত গুজে মুখ ফিরিয়ে নিল। নীলা দুজনের কাণ্ড দেখেই চলেছে। একটা সময় পরও জিজ্ঞেস করে, কি করছো তোমরা? আর মায়ান, কি সমস্যা তোমার? আমার ভালোবাসা রাজি হচ্ছে না কেন? আমি কি দেখতে অসুন্দর? বরং পিহুর থেকে সুন্দরী আছি। পিহু চোখ বড় বড় করে তাকালো। নীলার সাহস কত বড়, নিজেকে পিহুর থেকে সুন্দর দাবি করে।
মায়ান ফিক করে হেসে বলে, হাতির সাথে পাতির তুলনা। হোয়াট? মায়ান পিহুর গাল চেপে ধরে এদিক ওদিক ঘুরিয়ে বলে, দেখো আমার শালি নামে গার্লফ্রেন্ডকে, কি তার চোখ, কি তার নাক, নাক তো নয় যেন বাঁশি, এই বাঁশিওয়ালা নাকে নাক ডাকলেও সুন্দর ভালো লাগবে। আর তোমারটা যেন কেউ মুখের ওপরে আলু ভর্তা করে রেখে দিয়েছে। চোখ দেখেছো? গরুর চোখের চেয়েও বিশ্রী দেখতে। আর পিহুর চোখ, আহা, ডাগর ডাগর দেখলে সারাদিন তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আর ঠোঁট, জীবনও এত সুন্দর ঠোঁট আমি কারো দেখিনি, পুরাই মাখন। আর তোমারটা গাধার ঠোঁটের মতো। তুমি কি না আমার গার্লফ্রেন্ডের সাথে নিজের তুলনা করতে আসো? নীলা খুব অপমানিত বোধ করলো, কিন্তু পিহু ঠিকই সন্দেহের চোখে তাকালো। মায়ানোর গা ঘেঁষে বলে, শালি এবার তো এটার হাত থেকে বাঁচিয়ে নে প্লিজ। তুমি আমাকে অপমান করলে তুমি জানো আমার পেছনে কত ছেলে মরে? আমি মরতে চাই না বোন, বহুদিন বাঁচতে চাই, বছর বছর আন্ডা বাচ্চা পয়দা করতে চাই। তুমি আমাকে চেনো না মায়ান, আমি তোমাকে আমার করেই ছাড়বো। কি রে বিপদ রে বাবা, যাকে ভালোবাসি তার মন পাই না, আরেকজন এসে মন খুলে নিয়ে বসে আছে। বলছি আফা, আপনার মনে অনেক গরম, এসি লাগানোর ব্যবস্থা করেন, তারপর না হয় ভেবে দেখব। নীলা পিহুর দিকে রাগি চোখে তাকিয়ে ওখান থেকে চলে গেল। পিহু এতক্ষণ চুপচাপ ছিল। নিহাত নীলাকে ওই মায়ানের খোঁজ দিয়েছিল। শুধুমাত্র মায়ান যেন প্রিয়তার থেকে দূরে থাকে এই জন্য, নয়তো আজকে নীলার সাথে ওর চুলোচুলি লেগে যেত। ওই শালি, আকাশ ওরার দরকার নেই, প্রশংসা তোমার বোনের করেছি, তোমার না। দুজনে একই রকম দেখতে তো, তাই। তোমার বকবক শেষ হলে আমি যেতে পারি। মায়ান পিহু কথা বলছিল, দূর থেকে কেউ সূক্ষ্ম দৃষ্টি রাখছিল ওদের উপরে। নীলা সরে যেতেই লোকটা আড়াল থেকে পিস্তল বের করে মায়ানের দিকে তাক করে। মায়ান আর পিহু তখনও কথা বলে ব্যস্ত। লোকটা গুলি চালাতেই কেউ একজন ঝড়ের গতিতে ছুটে এসে মায়ানের পিঠের পেছনে ঢাল হয়ে দাঁড়ায়, যার ফলে গুলিটা পেছনে থাকা বুকে বিঁধে লাগে। লোকটা ব্যর্থ হয়ে ওখান থেকে পালিয়ে যায়। মায়ান তখনও কিছু বুঝে উঠতে পারেনি। শরীরে গরম রক্তের আভাস পেতে ও পেছনে ফেলে প্রিয়তা গড়িয়ে পড়ে। মায়ান ঝটপট ওকে আগলে নিল। পিহু ঘটনার আকস্মিকে হতভম্ব হয়ে পড়েছে। প্রিয়তার রক্তাক্ত শরীর দেখে ও গগন বিদারী চিৎকার করে ওঠে, আপু! মায়ান এক দমে স্তব্ধ হয়ে গেছে, মাথা কাজ করছে না ওর। পিহু ছুটে এসে প্রিয়তার হাত ধরে অন্য হাত দিয়ে প্রিয়তার বুকের কাছটা চেপে ধরে, আপু, হে আপু, ওকে হসপিটাল নিতে হবে। মায়ান, জলদি চলো, আমার বোন। পিহুর চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। প্রিয়তার চোখ বড় বড় করে লম্বা লম্বা শ্বাস টেনে নিচ্ছে। ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মায়ানের হুঁশ ফিরল পিহুর চিৎকারে। ও অস্ফুটে ডেকে ওঠে, বউ পাখি। পিহু ওড়না দিয়ে প্রিয়তার ক্ষত চেপে ধরে আছে। মায়ান তরাক করে উঠে প্রিয়তাকে কোলে তুলে নেয়। উদ্ভ্রান্তের দিক বিদিক শূন্য হয়ে ছুটতে থাকে। প্রিয়তা শেষবারের মতো ওর দুর্বল রক্তাক্ত হাতটা দিয়ে মায়ানের গাল ছুঁয়ে দিল, অতপর শরীর ছেড়ে দিল। হাতটা একদমে নিষ্প্রাণ হয়ে ঝুলে পড়েছে। মায়ানের হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। জোরে জোরে ডাকে, এই পাখি, পাখি চোখ খোলো, আমি আসি তো, আমি তোমার কিছু হতে দেব না। আমি না তোমাকে কথা দিয়েছিলাম আমি বেঁচে থাকতে তোমার কিছু হবে না। আই এম সরি পাখি, আই এম সরি, প্লিজ চোখ খোলা রাখো। পিহু গাড়িতে বসতে মায়ান প্রিয়তাকে পিহুর কোলে শুয়ে দিল। ব্যস্ত গলায় বলে, প্লিজ ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করো। পিহু নিজেকে শক্ত করে প্রিয়তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। ওর অবস্থাও নাজুক হয়ে পড়েছে। টুইন হয়, ছোটবেলা থেকে দুজনের মধ্যে বেশ কিছু বিষয় মিল রয়েছে। ছোটবেলায় দুজনে একই সাথে অসুখ হতো। বড় হওয়ার সাথে সাথে যদিও সেটা কমেছে, তবু গভীর কোনো আঘাত এলে একজন আরেকজনের ব্যথা অনুভব করতে পারে। পিহুর এখন নিজের উপরে রাগ হচ্ছে, কেন আগে প্রিয়তাকে দেখতে পেল না, পেলে তো আজ এত বড় অঘটন ঘটত না। প্রিয়তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। গুলিটা এখনও বুকের ভেতরে আটকে আছে। ইমিডিয়েটলি অপারেশন না করলে ওকে হয়তো বাঁচানো যাবে না। পিহু দিশেহারা হয়ে পড়েছে। ওর মস্তিষ্কে এটা ঢুকে গেছে, প্রিয়তাকে হয়তো বাঁচানো যাবে না। ও একদম শরীর ছেড়ে দিয়ে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যেতে মায়ান দৌড়ে এসে ওকে ধরল। পিহু, এই পিহু, পিহু ওঠো, চোখ খোলো। পিহু, এই শালি, আমাকে অসহায় করে নিশ্চিন্ত হতে চাইছ? ওঠো, চোখ খোলো। আমি একা এত কিছু কীভাবে সামলাবো? পিহু বার কয়েক পিহুর গাল চাপড়ে ওকে তোলার চেষ্টা করলো। ব্যর্থ হয়ে উচ্চ কণ্ঠে ডেকে ওঠে, নার্স, প্লিজ হেল্প, ওকে একটু দেখুন। একজন নার্স ছুটে এসে পিহুর কাছে বসলো, নাড়ি পরীক্ষা করলো। ও ঠিক আছে, ওনারা বোধহয় টুইন, চিন্তা করবেন না,
অনেক সময় টুইনদের মধ্যে একজনের কিছু হলে অন্যজনও সেটা সাফার করে। ওনার ওপর দিয়ে ট্রেস যাচ্ছে বিধায় জ্ঞান হারিয়েছেন, শরীরও দুর্বল লাগছে, স্যালাইন করা লাগবে বোধহয়, আপনি কাইন্ডলি ডক্টরের সঙ্গে কথা বলুন। মায়ান পিহুকে পাজাগুলো করে তুলল। নার্সের দেখিয়ে দেওয়া বেডে ওকে রেখে ডক্টরের কাছে যায়। একজন ডক্টর পিহুকে চেক করে নার্সকে বলে স্যালাইন দিতে বলে। মায়ান একবার অবচেতন পিহুকে দেখল। পরক্ষণে প্রিয়তার কথা মনে হতেই নার্সকে অনুরোধ করে বলে, প্লিজ আপনি ওর জ্ঞান না ফেরা পর্যন্ত একটু ওর কাছে থাকুন, ওকে একা ছাড়বেন না। নার্স কিছুটা অবাক হয়ে প্রশ্ন করে, রুগী আপনার কে হয়? পাশে দেখলাম আরেকজন রুগী ভর্তি হয়েছে, সিরিয়াস লাগছিল, শালি হয় আমার, অপারেশন রুমে যে আছে, শি ইজ মাই ওয়াইফ, প্লিজ টেক কেয়ার অফ হার, আমি আসছি। নার্সটা মাথা নেড়ে সম্মতি জানালে মায়ান বড় করে নিঃশ্বাস ফেলে দৌড়ে প্রিয়তার কাছে আসে। অপারেশন চলছে, সামনেই মায়ান হাঁটুতে হাত ঠেকে বসে আছে আর চিন্তায় হাত পা নাড়াচ্ছে। একটু পর ওটির দরজা খুলে গেল। মায়ান চকিতে উঠে এগোতে একজন নার্স ওর হাতে কিছু পেপার ধরিয়ে দেয়। এসব। সরি স্যার, আপনাকে বন্ড পেপারে সাইন করতে হবে। হোয়াট? রোগীর অবস্থা খুবই সিরিয়াস, আপনি জলদি সাইন করে দিন। বাই দ্য ওয়ে, আপনি রোগীর কে হন? ওনার বোন কোথায়? আপনি কি ওনাদের রিলেটিভ? আই এম হার হাজব্যান্ড। ও প্লিজ স্যার, জলদি করুন। মায়ান কাগজটা সরিয়ে দিয়ে কম্পিত গলায় বলে, আমি পারবো না, আই কান্ট, প্লিজ। ওকে ভীষণ অসহায় লাগছিল। নার্সটা বুঝলো কিছু করার নেই, রুলস তো মানতেই হবে। এরপর রোগীর কিছু হয়ে গেলে তার দায়ভার কে নেবে? প্লিজ স্যার, আমি বুঝতে পারছি আপনার অবস্থা, কিন্তু আমাদের হাতে কিছু নেই, আপনি জলদি সাইন করে দিন, নয়তো যতটুকু আশা আছে সেটাও নিঃশেষ হয়ে যাবে। আপনি যত দেরি করবেন রোগী তত মৃত্যুর দিকে এগিয়ে যাবে। মায়ান মন শক্ত করলো। সময়টা আবেগী হওয়ার নয়। ও সাইন করতে করতে বলে, লিসেন নার্স, ভেতরে যে আছে সে আমার স্ত্রী, আমার বউ পাখি। আমাদের বিয়ের 7 দিনও হয়নি, আমার না হওয়া আমাদের সংসার হয়েছে। আমি ওকে ভালোবাসি কথাটা বলতে পারিনি, আর না ওর থেকে শোনা হয়েছে। ডক্টরকে বলবেন আমার বউয়ের যেন কিছু না হয়, নয়তো আমি মায়ান রেজা পুরো হসপিটালে আগুন লাগিয়ে দেব। সো বি কেয়ারফুল। আমার পাখিকে আমি সুস্থভাবে ফেরত চাই। আপনি জানেন তো আমি কে। আমার কথার কিন্তু এতটুকু নড়চড় হবে না। মায়ানের ঠান্ডা হুমকিতে নার্সটা মাথা দুলালো। মায়ানের সম্পর্কে শুরুতেই জেনেছে ওরা। যখন পুলিশ কেস বলে প্রিয়তাকে ভর্তি করাতে চাচ্ছিল না, মায়ানের একটা ফোন কলে সব ডক্টর একজোট হয়ে প্রিয়তার অপারেশন করছে। পাওয়ারফুল পজিশনে যাওয়ার এই এক ফায়দা পরিচিত হয়ে গড়ে ওঠে পাওয়ারফুল মানুষের সাথে। সেদিনে শিক্ষামন্ত্রী আজ তার জন্য প্রিয়তার অপারেশনের ডক্টরেরা জান প্রাণ ঢেলে দিচ্ছে। ওরা জানে এই মেয়েটা না বাঁচলে সবগুলোর কি অবস্থা হতে পারে। নার্স একটা কাগজ দিয়ে চলে যেতেই মায়ান চিৎকার করে কেঁদে ওঠে। নিজেকে বড্ড অসহায় লাগছে। ওর শরীরে এখনও প্রিয়তার রক্ত লেগে আছে। মায়ানের চট করে মনে পড়লো কেউ ওকে মারতে গিয়ে সামনে প্রিয়তা চলে আসে, গুলিটা ওর লেগেছে। মুহূর্তে মায়ানের চল শক্ত হয়ে এলো। ও ফোন বের করে মফিজকে কল করতে করতে বাইরে বেরিয়ে আসে। মফিজ তনিমাকে নিয়ে বিচে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এই অসময়ে মায়ানের কল পেয়েও বিরক্ত হলো। লোকটার কাজই মফিজের রোমান্সে বিঘ্ন ঘটানো। তবু বস মানুষ, এভাবে ইগনোর করা ভালো দেখায় না। কল রিসিভ করতে মায়ান সিরিয়াস কর্কশ কণ্ঠস্বর শোনা গেল। মফিজ সিরিয়াস হলো, নিশ্চয়ই কিছু ঘটেছে। স্যার, এনি প্রবলেম? আজকের ফ্লাইটে ঢাকা ব্যাক করবি তুই? আজকে? আমাদের তো আরও 3 দিন থাকার কথা ছিল। মায়ান রাগের বশবর্তী হয়ে গালি ছুড়ে দিল, শালা আমার পাখি এখানে মরতে বসেছে, আর তোর হানিমুন করার শখ এখনো মিটছে না? এমন জায়গায় লাথি মারবো ভবিষ্যৎ প্রজন্ম চোখে দেখবি না, হারামি একটা। প্রিয়তা ম্যামের কী হয়েছে? পেয়ারালালের পেয়ার একটু বেশি বেড়ে গেছে। শালা হারামি আমাকে মারতে গিয়ে আমার পাখিকে আঘাত করেছে। খোঁজ লাগা শুয়োরটা কোথায় লুকিয়ে আছে, গর্ত থেকে টেনে বের করে আন। আর যে আমার পাখিকে গুলি করেছে ওই হারামির বাচ্চাটাকে আগে খুঁজে বের কর। ওর কলিজা আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমি হিংস্র হয়ে যাই তার আগে ওদের খুঁজে বের কর মফিজ। আই শিওর তুই যদি ওদের খুঁজে বের করতে না পারিস তাহলে পরশু তোর জানা যায় আমি তনিমার আবার বিয়ে দেব। মফিজ আতকে ওঠে। এই লোক পুরাই পাগল হয়ে গেছে। মফিজ প্রফেশনাল হয়ে গম্ভীর গলায় বলে, ইন্সপেক্টর মাহফুজ অন ডিউটি স্যার, আমি এখনই ওদের খোঁজ লাগাচ্ছি। আজ ওর এক বন্ধুর মাকে দেখতে এসেছিল। ফিরে আসার সময় পিহুর কেবিন থেকে অস্ফুট স্বরে আওয়াজ শুনে কোনো কিছু না ভেবে ভেতরে ঢুকে দেখে পিহুর ঠোঁট নড়ছে। ওর হাতে কেনুলা, স্যালাইন চলছে,
আজ অবাক হলো, বিড়বিড় করে আওড়ায়, এই মেয়ের আবার কি হলো? আজ দেখলো রুমে কেউ নেই, এরকম একজন রোগীকে একা রেখে যাওয়ায় ও বিরক্ত হলো। কেয়ারলেস পিপল। আজ কী ভেবে যেন নার্সকে না ডেকে নিজে এগিয়ে গেল। পিহুর চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আজের খারাপ লাগলো, মেয়েটা যতবার দেখছে তেজির আগে অবস্থায় দেখেছে, কেন জানি এখন এই অবস্থায় মেয়েটাকে মেনে নিতে ওর কষ্ট হচ্ছে। আজ কানটা ওর মুখের কাছে নিয়ে আসতেই শুনতে পেল পিহু অস্ফুট স্বরে পানি চাইছে। আজ আশেপাশে দেখলো, পানির জগ দেখে বাটিতে পানি ঢাললো। এই অবস্থায় ওকে তুলে পানি পান করানো যাবে না। আজ চামচ দিয়ে পিহুর মুখের কাছে পানি ধরে। পিহু অল্প অল্প করে পানি খেলো। আজ বাটিটা রেখে পিহুর কাছে আসে। পকেট থেকে রুমাল বের করে পিহুর চোখের কোণায় লেগে থাকা পানিটুকু মুছে দিল। শোনো রানী ভিক্টোরিয়া, তোমাকে এভাবে দেখতে একদম ভালো লাগছে না। যতবার দেখা হয় ততবার তো ঝগড়া করো, এইবার মিস হয়ে গেল। ইস, জলদি সুস্থ হয়ে যাও, নেক্সট টাইম আমরা আবার ঝগড়া করবো, ঠিক আছে? আজ উঠে আসতে লাগলে টান অনুভব করলো। তাকে দেখে পিহু ওর শার্টের আস্তিক চেপে ধরে আছে। আজ ছাড়াতে চাইল, আবার কি মনে করে যেন পিহুর পাশে বসলো। পিহুর ঠোঁটো নড়ছে না। আজ কান এগিয়ে নিতেই শুনতে পেল পিহু অস্ফুট গলা ডাকছে, আব্বু আব্বু। ও ঠোঁট উল্টাচ্ছে, অর্থাৎ কেঁদে ফেলবে। আজ তড়িঘড়ি করে ওর মাথায় হাত রাখলো। শাসি বলে, এই মেয়ে খবরদার কাঁদবে না, চুপ করো। পিহু হয়তো শুনতে পেয়েছে, ও একদম সে চুপ হয়ে গেল। আজ কয়েকবার ওর মাথায় হাত বুলিয়ে দিতেই পিহু ঘুমিয়ে পড়ল। ততক্ষণে নার্স এসে গেছে। আপনি কে? আপনি যেই হই না কেন, আপনি এত কেয়ারলেস, রোগীকে একা রেখে চলে গেছেন। আমি কি আপনার নামে কমপ্লেন করব? আজ হাজালো গলায় বলল, সরি স্যার, আমি থাকছি, আপনি সিনিয়র ডক্টরকে কিছু বলবেন না। আসলে মেয়েটার বোন ওটিতে আছে, বোনের শোকে মেয়েটার এই অবস্থা। আজের কপালে ভাঁজ পড়ল। ও প্রশ্ন করে, ওনার বোনের কি হয়েছে? গুলি লেগেছে। আজ আর কিছু জিজ্ঞেস করবে কি আফতাবের কল পেয়ে ও পিহুর দিকে একবার তাকালো। নার্সকে কড়া করে বলল, ওনার খেয়াল রাখুন। জি স্যার। আজ কল রিসিভ করে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে গেল। দীর্ঘ সময়ের পর ওটির লাইট নিভল। মায়ান চট করে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে দরজার সামনে দাঁড়াতে ডক্টর বেরিয়ে আসে। মায়ান অধৈর্য গলায় শুধায়, আমার স্ত্রী? আল্লাহর রহমতে এ যাত্রায় বেঁচে গেছে। গুলিটা হৃৎপিণ্ডের কিছুটা উপরে লাগায়, তেমন কোনো ক্ষতি হয়নি, তবে প্রচুর ব্লাড লস হয়, ব্লাড দিতে হয়েছে। জ্ঞান ফিরতে সময় লাগবে। আপাতত ওনাকে বেডে দেয়া হবে। আমি দেখা করতে চাই। ডিস্টার্ব করবেন না, তাহলে দেখা করতে পারবেন। মায়ান মাথা নেড়ে হ্যাঁ জানালো। একটু পরে প্রিয়তাকে বেডে দেওয়া হলো। মায়ান ভয়ে ভয়ে রুমে প্রবেশ করলো। সাদা বিছানায় নিষ্প্রাণ হয়ে শুয়ে আছে প্রিয়তা। চোখ মুখ ফ্যাকাশে লাগছে, যেন কেউ শরীর থেকে সমস্ত রক্ত শুষে নিয়েছে। মায়ান ভঙ্গুর হয়ে প্রিয়তার পাশে বসে, হাতটা আলগোছে হাতের মুঠোয় নিয়ে ঠোঁট চেপে চুমু খেলো। তৎকালীন টুপ করে জল গড়িয়ে প্রিয়তার হাতের ওপরে পড়ে। মায়ান ভাঙা ভাঙা গলায় বলে, আই এম সরি পাখি, আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার কিছু হতে দেব না, আর আজ আমার জন্য তোমার এই অবস্থা। তোমার যদি কিছু একটা হয়ে যেত তখন আমি কি করতাম বলো তো? নিজেকে কি বলে বোঝাতাম? তুমি জানো, যখন নার্সটা আমাকে বন্ড পেপারে সই করতে বলল, আমার কেমন লেগেছিল? আমার মনে হচ্ছিল আমি তোমাকে মৃত্যুর দুয়ারে রেখে এলাম। আর এরকম করো না পাখি, তোমার কিছু হয়ে গেলে আমি এমনিতেই মরে যাব, আর আমি এত দ্রুত মরতে চাই না, বেরিয়ে যাও। আচমকা পিহুর কণ্ঠ পেয়ে মায়ান চমকে উঠল। পিহুর হাত দিয়ে এখনও রক্ত পড়ছে। মায়ান প্রিয়তাকে রেখে পিহুর কাছে আসে, চিন্তিত হয়ে বলে, পিহু তোমার হাত। তুমি? নার্সটা পেছন পেছন এসে ভয়ে ভয়ে বলল, ম্যাম জোর করে বেড থেকে উঠে এসেছে, আমার কথা কোনোই শুনল না। পিহু তুমি? পিহু রাগ জেদ নিয়ে মায়ানের কলার চেপে ধরল। তেজি গলে চেঁচিয়ে বলে, তোর জন্য আমার বোন মরতে বসেছিল, তুই দায়ী। ওই লোকটা তোকে মারতে এসেছিল, তাই না? তুই আমার বোনের জীবনে থাকলে ওকে আজ হোক কাল হোক মরতেই হবে। আর এবার তো রহম কর, ওর পিছু ছেড়ে দে। চলে যা, তুই চলে যা। তুই জানিস আমার মা জানতে পারলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না। ওকে আমার ভরসায় এত দূর পাঠিয়েছে ওনারা। তুই কেন আমাকে আমার বাপ মায়ের কাছে অপরাধী করতে চাস? দেখ মায়ান রেজা, তুই যেই হোস না কেন, একটা কথা কান খুলে শুনে রাখ, আমার বোনের কেউ ক্ষতি করতে এলে আমি তাকে খুন করে ফেলবো। তুই মরতে না চাইলে চলে যা এখান থেকে, গেস্ট লস্ট। পিহুর ক্ষোভে চিল্লাপাল্লা করলেও শরীর সায় দিচ্ছে না। এতক্ষণে মফিজরাও নিশ্চয়ই পৌঁছে গেছে প্রায়। তনিমাকে নিয়ে সোজা হসপিটালে আসতে বলেছে ও।
মায়ান পিহুকে ধরলো, শান্ত গলায় বলে, আমি চলে যাব, তুমি শান্ত হও নার্স। চলে যাবো, এখনই যাও। যাচ্ছি আমি, শান্ত হও, আমি চলে যাচ্ছি। মায়ান চোখের ইশারায় নার্সকে পিহুর খেয়াল রাখতে বলে ওখান থেকে চলে যায়। পিহু নড়বড়ে পায়ে প্রিয়তার কাছে গেল, ওর মাথার কাছে ঝুঁকে কপালে চুমুখে ফুপিয়ে উঠে বলে, আমি তোর আশপাশে এমন কাউকে ঘেঁষতে দেব না যার জন্য তোর ক্ষতি হয়। হারামিটাকে পেয়েছিস? জি স্যার, পুরনো গোডাউনে আটকে রেখেছে, আপনি এলেই খাতিরদারি শুরু করব। আরে বাহ মফিজ, তোর দেখি জীবনের মায়া আছে। মফিজ আপাসরে বলে, জীবনে না, ভবিষ্যৎ প্রজন্মের ভয় আছে। আপনি যা জিনিস। কিছু বললি? কই কিছু না, তো সন্তনিমাকে পাঠিয়ে দিস, আমার শালি অসুস্থ, বউটাকে একা সামলাতে পারবে না। ইউ মিন বোন, রাইট স্যার। মায়ান শয়তানি হাসি দিল। এই মুহূর্তে মফিজকে এক্সট্রা শক দিতে চাইছে না, কিন্তু স্যার আপনার শালি আপনাকে গালি দিয়ে হসপিটাল থেকে বের করে দিল, কতটা অকৃতজ্ঞ ভাবুন একবার। তারপরেও আপনি ওনার হেল্প করবেন? তোর বোনকে কেউ গুলি করলে তুই তাকে ছেড়ে দিতি? একদম না, কিন্তু গুলিটা তো আপনি করেননি। কিন্তু গুলি লেগেছে তো আমার জন্যই। আচ্ছা তনিমা মনে হয় এতক্ষণে পৌঁছে গেছে, আপনি চলে আসেন। মায়ান তখন হসপিটালের করিডোরে অপেক্ষা করছে। তনিমাকে ঢুকতে দেখেই ডাকলো, ভাইয়া আপনি এখানে কেন? ভেতরে চলুন। না, পিহু রিয়াক্ট করবে। তুমি এই খাবারগুলো নিয়ে যাও, পিহুকে খাইয়ে দিও। পাখিকে আপাতত হসপিটাল থেকে খাবার দেবে, ওর জন্য ফ্রুটস আর জুস নিয়ে এসেছি, আনারসে খাইয়ে দিও। ডক্টর বলল প্রচুর ব্লাড লস হয়েছে, আপনি ভেতরে চলুন না। না তুমি যাও। আর শোনো, বলো না কিন্তু যে এগুলো আমি দিয়েছি, ঠিক আছে? আচ্ছা এখন যাও। তনিমা যেতে মায়ান কোমরে গুঁজে রাখা পিস্তলটা হাত দিয়ে চেক করলো, চোখে মুখে কাঠিন্যতা ফুটিয়ে তুলে বাইরে বেরিয়ে যায়। পিহু এখন কেমন আছিস? পিহু কেমন আছে? প্রিয় কেমন আছে? এই তো ভালো আছে। আমি আব্বুকে কল করেছি, আপুকে রিলিজ দিলে ওকে বাড়ি নিয়ে চলে যাব। কেন? তোর কি মনে হয় এখানে আমি আমার বোনকে মরার জন্য ছেড়ে দেব? বাড়িতে থাকলে দেখভাল ভালো হবে, জলদি সুস্থ হয়ে যাবে, আর এত বড় ঘটনা বাড়িতে না জানালে পরে ঝামেলা হবে। তোর যে ভালো মনে হচ্ছে, আচ্ছা ওসব রাখ, খাবার খেয়ে নে। তুই কি করে জানলি আমি খাবার খাইনি? পিহুর এই সন্দিহান চোখে তাকানো আর কড়া কণ্ঠের কথা বলা তনিমাকে ভয় পাইয়ে দেয়। ও নিজেকে সামলে নিয়ে বলে, বারে কেউ আছে কি যে তোকে খাবার খাইয়ে দেবে? আর রাগী দেখতে এসেছি, খালি হাতে আসবো না, রুগী দেখতে এসেছি। ওর তো জলদি খেয়ে নে, নিজেই রুগী হয়ে বিছানায় পড়ে আসিস, এরপর প্রিয়কে দেখবে কে? পিহু হয়তো ভাবলো, তাই তো তনিমার কথা মেনে চুপচাপ খেয়ে নেয়। এখনও পিয়ালি মেয়ের এই অবস্থার কথা জানে না। তৌসিফকে জানানো হয়েছে আজকে রওনা হলো, কালকে ওরা বাড়ি যেতে পারবে। একটা লোককে অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়েছে, হাত পা চেয়ারের সাথে বাঁধা, মাথা নোয়ানো, লোকটার হুঁশ নেই। একটু পর ক্ষীণ আলোয় রুমের মধ্যে কাউকে প্রবেশ করতে দেখা গেল। মায়ান হাতের পিস্তলটা মাথায় স্লাইড করতে হেলে দুলে ভেতর প্রবেশ করে, গলা ছেড়ে ডাকে, এই মফিজ। শালা কই তুই? মফিজ হন্তদন্ত পায়ে বেরিয়ে এলো। জি স্যার। শালা তোকে কি বলেছি এটাকে খাইয়ে পড়িয়ে ঘুম পাড়াতে? এটা এমন ঘোড়ার মতো ঘুমাচ্ছে কেন? মফিজ তাজ্জব বনে গেল। লোকটার মাথায় বুঝি পুরোটাই গেছে। অজ্ঞান মানুষকে বলছে কেন ঘুমিয়ে আছে? স্যার ঘুমায়নি, বেহুশ হয়ে আছে। হোয়াট? বেহুশ হয়ে আছে মানে? তো নির্ভয় আছে, কিন্তু ওর তো ভয় করা উচিত। তোল হারামিটাকে। আরে ওর সামনে মায়ান রেজা দাঁড়িয়ে আছে, ওর তো ভয় মুতে দেওয়া উচিত। ও কেন বেহুশ হয়ে মজা লুটবে? জি স্যার এখনই তুলছি। মফিজ লোকটার গালে থাপ্পড় দিয়ে ডাকে, এই শালা ওঠ ওঠ বলছি। মায়ানের মফিজের তরিকা পছন্দ হলো না, ও বিরক্তি প্রকাশ করে পিছিয়ে গিয়ে আচমকা দৌড়ে এসে লোকটার বুকের ওপর লাথি মারে। সঙ্গে সঙ্গে লোকটা চেয়ার শুদ্ধ মাটিতে পড়ে গেল। বুকে পিঠে ব্যথা পেয়ে কেসে ওঠে। মফিজ অবাক চোখে মায়ানকে দেখে। মায়ান সচরাচর এতটা রেগে যায় না কখনো। অপরাধী যেমনই হোক না কেন সবসময় কৌশলে কাজ করে, কিন্তু আজ এইভাবে হুঁশ ফেরাতে হয়। তোকে এখন পর্যন্ত ট্রেন করতে পারলাম না, আফসোস। সরি স্যার। দেখ তো হুঁশ ফিরেছে নাকি আরও একটা দিতে হবে? একটু একটু ফিরেছে স্যার। ওহ মানে ডোজ আরও দিতে হবে। মায়ান এবার লোকটার হাতের উপরে পা তুলে দিল। মফিজকে ডেকে বলে, কোন হাত দিয়ে আমার পাখিকে শ্যুট করেছিল রে? ডান হাত না বাম হাত? জানি না তো স্যার। লেফটিও তো হতে পারে। সে কি জিনিস তুই, হাত চেক দে।
কোন হাত থেকে বারুদের গন্ধ আসছে। মফিজ হাত চেক করে, গন্ধ শুকে শিওর হয়ে বলে, স্যার বাম হাত। দেখেছিস, বাপ মায়ের শিক্ষা ঠিক মতো পায়নি, নয়তো উল্টো হাতে কাজ করে। কোনো ব্যাপার না, অসম্পূর্ণ শিক্ষা আমি দিয়ে দিচ্ছি বলেই বাম হাতে পা রেখে কবজি বরাবর গুলি করে। গুলির বিকট শব্দে মফিজ কান চেপে ধরল। লোকটা এতক্ষণে ব্যথায় চিৎকার করে ওঠে, স্যার এসব কী করছেন, মেরে ফেলবেন নাকি? ইচ্ছে তো সেরকমই। আপনি পাগল হয়ে গেছেন, আমরা আইনের রক্ষক, আইন হাতে তুলে নিতে পারি না স্যার। রাখতর আইন। চাকরি গেলে চাকরি পাবো, বউ গেলে বউ পাবো কোথায়? আচ্ছা বউ পাবো, কিন্তু বউয়ের সাথে ম্যাচ করে এক পিস শালি পাওয়া কি মুখের কথা? শালার জন্য বউ আর শালি দুটোর কাছে ভিলেন হয়ে গেছি। এই তোলেটাকে জিজ্ঞেস কর কার কথায় আমার পাখির ওপরে গুলি করেছে। লোকটা হাত চেপে ধরে কান্না করছে। মফিজ ওকে জিজ্ঞেস করে, এই বল, তোর বসকে, প্রিয়তা ম্যামকে গুলি করেছিস কেন? আমি ওনাকে গুলি করতে চাইনি, আমার কাছে অর্ডার এসেছিল মায়ান রেজাকে মারার। মাঝখান থেকে ওই মেয়েটা আমাকে দেখে ফেলে আর আমার সামনে চলে আসে, যার ফলে গুলিটা ওই মেয়েটার লাগে। মায়ান তেরে গিয়ে ওর গালে সপাটে চর বসিয়ে দিল। হিস হিসে বলে, আবার বড় বড় মুখ করে বলছিস? কে তোর বস? নামজল বলদি। চান্দুলাল। মায়ান জানতো এই নামটাই বের হবে। মফিজ আগে ভাগে বলে, আপনার পেয়ারলাল এই মুহূর্তে আমেরিকা অবস্থান করছে, তাই তাকে ধরা সম্ভব হয়নি। হারামিটা ওখান থেকেও আমার পিছু ছাড়ছে না। চান্দুলালের দিলে আপনি যেভাবে আপনার নাম ছেপে দিয়েছেন, তাতে চান্দুলালের আপনি পেয়ারালাল হয়ে গেছেন, এত সহজে ভুলবে না। মায়ান মফিজের দিকে তাকালো। শুধু মফিজ ভুল কিছু বলেনি, চান্দুলাল আর মায়ান জাত শত্রু। মায়ান চান্দুলালকে ধরতে ওকে গুলি করেছিল। গুলিটা চান্দুলালের হৃৎপিণ্ডে গিয়ে লাগে, শালায় মরতে মরতে বেঁচে গেছে। সেই থেকে মফিজ ওকে পেয়ারলাল বলে খাপায়। এটার একটা ব্যবস্থা কর। কি ব্যবস্থা স্যার? এটা বলে দিতে হবে এমন হাল কর যেন খেলনা বন্দুক হাতে নিতেও ভয় পায়। আমার পাখি যতটা কষ্ট পাচ্ছে তার 1000 গুণ কষ্ট দে ওকে। না স্যার, আমার সাথে এমনটা করবে না প্লিজ। মফিজ অতিষ্ঠ গলায় ডাকলো মায়ান। মফিজ সঙ্গে সঙ্গে লোকটার মুখে রুমাল পুড়ে দেয়। মায়ান মফিজকে অর্ডার দিয়ে পিস্তলটা আঙুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে বাইরে বের হয়ে গেল। আর কিছুদিন প্রিয়তাকে হসপিটালে রাখতে চাইলেও পিহু না করে দেয়। তৌসিফ মেয়েদের নিতে এসেছেন। প্রিয়তা এখন বিপদমুক্ত হয়, ওকে অ্যাম্বুলেন্স করে বাড়ি নিয়ে যাবে। পিহু জানে এখানে থাকলে মায়ান আবার আসবে, আর মায়ান এই মুহূর্তে প্রিয়তার জন্য সবচেয়ে বিপজ্জনক একজন মানুষ। তৌসিফ মেয়েদের এই অবস্থা দেখে বিচলিত হন। পরাণ এসব কী করে হলো? অ্যাক্সিডেন্টলি গুলিটা আপুর লেগে যায়। অপরাধীকে ধরা গেছে না পালিয়ে গেছে? আচ্ছা এখন ছাড়ো, প্রিয় মাকে নিয়ে বাড়ি যাইয়া চলো। তোমার আম্মু চিন্তা করছে, ভালোই জানোই তো ওর শরীর অবস্থা কেমন। আমি এখনও কিছু জানিনি, ভালো করেছ। আচ্ছা আমি ডক্টরকে বলি প্রিয়তাকে অ্যাম্বুলেন্সে তুলে দিতে। প্রিয়তা একা একা বেডে শুয়ে আছে। তখনই তনিমা এলো। ওকে দেখে জিজ্ঞেস করে, এখন কেমন আছিস? ঠিক আছি। গুলিটা লাগলো কি করে? তুই ভার্সিটি কেন গিয়েছিলি? অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ছিল, আমি ওইগুলো নিয়ে গিয়েছিলাম। আর তখনই থাকার বলতে হবে না, তুই এখন সুস্থ আছিস, সেটাই অনেক। প্রিয়তা বারবার অন্যমনস্ক হয়ে এদিক ওদিক তাকাচ্ছিল দেখে তনিমা প্রশ্ন করে, কাউকে খুঁজছিস? প্রিয়তা মলিন হেসে বলে, না তো, আঙ্কেল এসেছে, তোকে আজকে বাড়ি নিয়ে যাবে। ও, তোর কি কিছু হয়েছে প্রিয়, আমাকে বল। প্রিয়তা বলতে গিয়েও থেমে গেল। মায়নের ওপর অভিমান হচ্ছে। ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, অথচ মায়ন একবার ওকে দেখতে এলো না। তৌসিফ মেয়ের কাছে আসে, মাথার কাছে বসে মাথায় হাত রাখে, নরম গলায় জিজ্ঞেস করে, এখন কেমন আছে আম্মু? ভালো আছি আব্বু, চিন্তা করো না, আমরা আজকে বাড়ি চলে যাব। আমি আর তোমাদের এখানে আসতে দেব না। আমার মেয়েরা আমার চোখের সামনে থাকবে। প্রিয়তা কথা বলল না। তৌসিফ পিয়ালি ওদের দু বোনকে জান দিয়ে ভালোবাসে। পিহুর সাপোর্টে প্রিয়তার শখ পূরণ করতে এতদূর আসা, এখন তো মনে হচ্ছে না আসাতেই ভালো হলো। আজ ইজি চেয়ারে পা দুলিয়ে কিছু একটা চিন্তা করছে, তখনই আফতাব এলো। কি ভাবছো? ভাবছি তোমার পাগলামি একদম সে থেমে গেল কি করে? তুমি দেখি ভালো হয়ে গেছো। ওহ, এই ব্যাপার, নিশ্চয়ই বিয়ের চিন্তা করছো। আহারের চিন্তায় দেখি শুকিয়ে গেছো। স্যার, ওসব চিন্তা আমি করি না। তোমার কোনো মতলব আছে সেটা বলো। কোনো মতলব নেই, বিয়ে শাদী রহমানের হাতে ছেড়ে দিচ্ছি। যাক, এতদিনে তোমার সুবুদ্ধি হয়েছে, বিয়ে শাদী আল্লাহর হাতে, তুমি চাইলেই আরতেই হবে। এমন সময় নিচে থেকে তাহমিনার ডাক শোনা গেল, আজের আব্বু, রহিম রহমান এসেছে, তোমাকে খুঁজছে। হোয়াট? অবাক হচ্ছ কেন? আমি মেয়ে খুঁজে খুঁজে হয়রান হয়েছি,
তাই তো এবার দুটো ঘটককে মেয়ে খোঁজার দায়িত্ব দিয়েছি, রহিম আর রহমান। ওরা এসেছে। তোমাকে চিন্তা করতে হবে না বাবা, তোমার বাবা থাকতে তোমাকে বিয়ের চিন্তা করতে হবে না। আফতাব তাড়াহুড়ো করে উঠে যেতে আজ মাথার চুল খামচে ধরল। আমার সিদ্ধান্তে কোনো ভুল নেই। আমি এবার শিওর হলাম আমাকেই পালাতে হবে। বিকেলে মায়ান প্রিয়তার খোঁজ নিতে আসে, কিন্তু প্রিয়তার বেড ফাঁকা। মায়ান চিন্তিত হয়ে রিসিপশনে আসে। মে হেল্প ইউ স্যার? 203 নম্বর রুমে যে পেশেন্ট ছিল সে কথায় আজকে ওনার পরিবারের লোক এসে ওনাকে নিয়ে গেছে। হোয়াট? এত ক্রিটিক্যাল পেশেন্টকে আপনাকে এত জলদি রিলিজ দিয়ে দিলেন? সরি স্যার, ওনার পরিবার ওনাকে এখানে রাখতে চাইছিল না, এতে আমরাই বা কী করতে পারি? আর পেশেন্ট এখন বিপদমুক্ত, উনি নিজেও এখানে থাকতে চাইছিলেন না, তাই। মায়ানার কথা বাড়ালো না। হসপিটাল থেকে বেরিয়ে এসে আনমনি বলে, তুমি আমার থেকে পিছা ছোটাতে চাইছো পাখি? আমি যখন তোমার কাছে এতটাই অপছন্দের তখন আমাকে বাঁচাতে এসেছিলে কেন? কোথাও প্রিয়তা নেই যে মায়ানের প্রশ্নের উত্তর দেবে। মায়ান দীর্ঘশ্বাস ফেলল। শুধু প্রিয়তা বাড়িঘর সম্পর্কেও কিছু জানে না, আর না এখন জানার ইচ্ছে আছে। ও বিষণ্ণ মনে বাড়ির পথে রওনা দিল বেশ কিছুদিন পর। এখন প্রিয়তা মোটামুটি সুস্থ হয়েছে, ক্ষত শুকিয়ে যাওয়ার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করছে। শরীর দুর্বল থাকে, ওষুধ চলছে। পিয়ালি মেয়েকে জান দিয়ে ভালোবাসেন। ছোটবেলা থেকে মেয়েটা বড্ড ভীতু প্রকৃতির, অল্প কিছু হলেই ভয়ে সিটিয়ে যায়। যেদিন প্রিয়তাকে ওই অবস্থায় বাড়ি নিয়ে আসলো পিয়ালি, ওকে দেখে প্রায় পাগল প্রায়। কঠিন গলায় বলে মেয়েদের আর দূরে যেতে দিবেন না। ওই মুহূর্তে পিহু একটি কথা বলেনি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চুপ থাকাই শ্রেয়। তনিমার সাথে মাঝে মধ্যে কথা হয়, নতুন সংসার নিয়ে বেশ সুখে আছে। যাক, মফিজ যে ভালো একজন মানুষ, তনিমাকে সুখে রাখছে, এটাই শান্তি। প্রিয়তাকে ওষুধ খাইয়ে শুয়ে দিয়ে পিহু বের হতেই তৌসিফের সাথে দেখা হয়। আব্বু, তুমি এখনো ঘুমাও নিজে? তোমার সাথে কিছু কথা ছিল পড়ান, বলো। আমার সঙ্গে চলো। পিহু ছোট করে শ্বাস ফেলে বাবার সঙ্গে চলল। তৌসিফ পিহুকে নিয়ে বাগানে এসে বসে। এত রাতে এখানে? ম্যাটার কি বেশি সিরিয়াস? বস। পিহুর এবার চিন্তা হচ্ছে, চিন্তিত হয়ে চেয়ার টেনে বসল। তৌসিফ উসখুস করছেন। আব্বু কিছু বলবে? আসলে পড়ান, তোমার আম্মু চাইছে এই বিষয়ে আমি প্রথমে তোমার সাথে কথা বলি। কোন বিষয়? তোমার আর প্রিয়র বিয়ের বিষয়ে। এখনই? দেখো পড়ান, তোমরা দুজনে যথেষ্ট বড় হয়েছ, তুমি যথেষ্ট বুঝদারো। তোমার আম্মুর চিন্তার কারণ তুমি জানো। তোমার আম্মু সবসময় তোমাদের নিয়ে চিন্তা করে। ওর শরীরটা ভালো যাচ্ছে না, তাই চাইছিল প্রিয়র বিয়েটা আগে দিতে। ওইদিকে আপনেরও পড়াশোনা প্রায় শেষের পথে, জলদি ব্যবসা নামবে। তারপর তো তোমাদের বিয়ে দিতেই হবে, তাই ভাবছিলাম আগে প্রিয় মায়ের বিয়েটা দিতে। তুমি এ বিষয়ে কি বলো? আপনার নাম উঠতেই পিহুর মুখে বিরক্তির আভা ফুটে ওঠে। জীবনে বহুত বড় পাপ করেছিল, নয়তো আপন নামের ছাগল ওর জীবনে আসে। তুমি যা ভালো বোঝো আব্বু। তৌসিফ মেয়ের মাথায় হাত ধরলেন। পিহু চমকিত চোখে তাকায়। তুমি আমার মেয়ে নাও পড়ান, তুমি আমার ছেলে। আমার কাছে তোমার মতামতের দাম অনেক। তুমি প্রিয়কে রাজি করাও, ওর মতামত নাও। আসগর ভাইয়ের বন্ধুর ছেলে এবার ডাক্তারি পাশ করে বের হয়েছে, তাহলে ওর সাথে কথা বলতে পারি। ঠিক আছে আব্বু, আমি আপুর সাথে এ বিষয়ে কথা বলবো। তৌসিফ নিশ্চিন্ত হলেন। ছোট মেয়ে ওনার কাছে ছেলের সমান, যে কোনো সময় সমস্যায় পড়লে ছোট মেয়ে ওনার ভরসা। পিহু কিছু একটা ভাবতে ভাবতে রুমের দিকে হাঁটা নিল। প্রিয়তাকে নিয়ে ঢাকায় ফিরলে নিশ্চয়ই আবারও মায়ান ওর পিছু নেবে। তার চেয়ে বরং প্রিয়তার যদি ভালো জায়গায় বিয়ে দেওয়া যায়, তাহলে মায়ানের আতঙ্ক থেকে বাঁচা তো যাবে, আর পিহু তো কথা বলবে ওই ছেলের সাথে। একজন শিক্ষিত মানুষ নিশ্চয়ই চাইবে তার স্ত্রীও শিক্ষিত হোক, ব্যাস, তাহলে তো প্রিয়তার না বলার কোনো কারণ নেই। সুখ নাই রে পাখি নাই রে, পাখি আমার বনবাসে রাখিয়া। মায়ান এতটুকু বলতে মফিজ মাঝখান থেকে বলেছে, ও গেছে ভাগিয়া। মায়ান চোখ লাল লাল করে মফিজের দিকে তাকায়। মফিজ ফিসেল হেসে বলে, স্যার দেবদাস হয়ে ছেড়ে দিন, মেয়ে আমার ফিরবে না আপনার জন্য। উনি মরতে বসেছিলেন, তারপরেও আপনার মনে হয় উনি আপনার কাছে ফিরবে? মায়ান জুতো তুলে মফিজের মুখে ছুঁড়ে মারে। সিরসিরে মেজাজ বলে, তোর কালো জিহ্বা সামলে রাখ। মফিজ খবরদার ওই মুখ দিয়ে একটাও কালো কথা বের করবি না। শালা তোর জিহ্বা এতটাই কালো যে যাই বলিস তাই সত্যি হয়ে যায়। মফিজ মুখ পানসে করে বলে, স্যার আপনাকে কোম্পানি দিতে ঘরে ঘরে বউ রেখে এসেছি, আর আপনি আমার মুখে জুতো ছুঁড়ে মারছেন। কষ্ট পেলাম স্যার। নাটক করার জায়গা পাস না তাই না? তনিমা যে তোকে ঘর থেকে লাথি মেরে বের করে দিয়েছে সে কি আমি জানি না মনে করেছিস? মফিজ চোখের মতো মুখ করে বলল,
আপনাকে কে বলেছে? তনিমা কল করেছিল, বলেছে তোকে যেন বলে দেই বাড়ি ফিরলে এবার কপালে ঝাড়ুর বাড়ি পড়বে। সে বিয়ে করে জীবনটা তেজপাতা হয়ে গেছে কেন? তোর আবার কি হলো? বাজারের লিস্ট দিয়েছিল, সব এনেছি, শুধু ইলিশ মাছ আনিনি, তাই রেগে বোম হয়ে বাড়ি থেকে বের করে দিল। এত ছোট কারণে? আমি তো শুনলাম তুই ইলিশ মাছ খেতে চেয়েছিস, সব উপকরণ এনেছিস, অথচ যেটা ছাড়া রান্না হবে না সেটাই নিয়ে আসিসনি কেন? চাল ছাড়া কি ভাত রান্না হয় না? আমি না হয় ইলিশ ছাড়া ইলিশ মাছ ভাজা খেলাম। শুকনো পাতা খেয়ে এসেছিস নাকি? কিছুই খাইনি, তাই তো মাথা কাজ করছে না। যা বাড়ি যা। না বউ মারবে। মারবে না, যা তুই। বললাম না মারবে না। হারামি একটা, তোর চিন্তায় তোর বউ না খেয়ে আসছে, এখন যা জলদি। সত্যি বলছেন স্যার? তনিমা কল দিয়ে কাঁদছিল, তোকে নাকি কল করে পাচ্ছে না, মেয়েটা ভয় পেয়ে গেছে, এবার যা ভাগ। আসছি স্যার। মফিজ চলে গেলে মায়ান ছাদেই টান হয়ে শুয়ে পড়ে, আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আমি লিস্ট মিলিয়ে সব বাজার করে নিয়ে আসবো প্রমিস পাখি, তবু তুমি আসো, একবার ফিরে এসো। প্রিয়তা চলে যাওয়ার পর মায়ান অনেকবার চেষ্টা করেছে ওর সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু পারেনি। পিহু সিম চেঞ্জ করেছে, দুই বোন একদম সে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তনিমার সাথে কথা হয়, কিন্তু পরক্ষণে কল দিলে আর পাওয়া যায় না। জীবনটা কেমন যেন হয়ে যাচ্ছে বেরস অলস। পরের দিন সকালবেলা পিহু নাস্তা নিয়ে প্রিয়তার রুমে আসে। প্রিয়তা মন ভার করে বসেছিল। কি হয়েছে? ঢাকা থেকে ফেরার পর থেকে দেখছি তোর মন খারাপ, মুখটা সবসময় লটকিয়ে রাখিস, কি সমস্যা বলতো? কিছু না। আচ্ছা নাস্তা করে নে, জরুরি কথা আছে। কি কথা? আগে খেয়ে নে, তারপর বলছি। প্রিয়তা নাস্তা করতে করতে জিজ্ঞেস করে, আমরা ঢাকায় কবে ফিরছি? সামনে আমার এক্সাম আছে, তোর বিয়ের পর ফিরবো। প্রিয়তার হাত থেকে পরোটাটুকু প্লেটে পড়ে গেল। অবাক হচ্ছিস কেন? আজ হোক কাল হোক বিয়ে তো করতে হবে, তাই না? আমার বিয়ে তো পাকা হয়ে আছে, এবার তোর পালা। আব্বু বলেছে আগে তোর বিয়ে দিতে চায়। শুনলাম ছেলে নাকি ডাক্তার। তুই পড়াশোনা নিয়ে চিন্তা করিস না, আমি ওসব দেখে নেব, তোর পড়াশোনায় কোনো সমস্যা হবে না। প্রিয়তার চোখে পানি চলে এলো। পিহু চমকে উঠল। প্রিয়তার থুতনি উঁচু করে ধরে জিজ্ঞেস করে, হেই কাঁদছিস কেন? আমি বিয়ে করতে পারবো না পিহু, অতি কষ্টে কথাটুকু বলল প্রিয়তা। পিহুর কপালে ভাঁজ পড়ে। ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে, সলিড কোনো কারণ? দেখ, পড়াশোনার দোহাই দিবি না, অন্য কোনো কারণ থাকলে বল। প্রিয়তা কিছু বলছে না, শুধু কান্না করছে। পিহুর এবার রাগ লাগছে, ধমকের সুরে বলে, বলবি নাকি মরা কান্না কাঁদবি?